একটি সিদ্ধান্ত কিভাবে একটি সভ্যতার ভাগ্য বদলে দেয়। ইতিহাসের পাতায় এমন কিছু দিন আছে যেগুলো কেবল একটি যুদ্ধের স্মৃতি বহন করে না, সেগুলো একটি সভ্যতার মোড় ঘুরিয়ে দেয়। 1757 সালের 23 জুন তেমনই একদিন। কিন্তু সেই দিনের পরিণতি বোঝার জন্য আমাদের ফিরে যেতে হবে আরও পেছনে, যেখানে লুকিয়ে আছে বাংলার সমৃদ্ধি, দরবারের রাজনীতি, মানুষের লোভ আর শাসকের দ্বিধা। এই ডকুমেন্টারির প্রথম অংশে আমরা দেখব কিভাবে একের পর এক ছোট ভুল, অবহেলা আর বিশ্বাসঘাতকতা মিলিয়ে তৈরি হয়েছিল একটি ঐতিহাসিক বিপর্যয়। পলাশীর আগের বাংলা বিশ্ব অর্থনীতির কেন্দ্র। পলাশীর যুদ্ধের আগে বাংলা ছিল শুধু একটি প্রদেশ নয়, এটি ছিল বিশ্ব অর্থনীতির এক গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইউরোপীয় নথি, পর্যটকদের ডায়েরি এবং অর্থনীতিবিদদের বিশ্লেষণে দেখা যায় তখন বিশ্বের মোট উৎপাদনের একটি বড় অংশই আসত বাংলা থেকে। কৃষি ছিল সমৃদ্ধ, শিল্প ছিল উন্নত, আর বাণিজ্য ছিল আন্তর্জাতিক। বাংলার গ্রামগুলো ছিল উর্বর জমিতে ভরা। ধান, গম, পাট সবকিছুর ফলন ছিল প্রচুর। নদীগুলো ছিল যোগাযোগের প্রধান মাধ্যম। পদ্মা, মেঘনা, ভাগীরথী দিয়ে প্রতিদিন শত শত নৌকা চলাচল করত। এসব নদীপথেই গড়ে উঠেছিল ব্যবসা বাণিজ্যের শহর ঢাকা, মুর্শিদাবাদ, হুগলি, কাসিমবাজার। সবচেয়ে বিখ্যাত ছিল বাংলার মুসলিম। ইউরোপে এই কাপড় রাজ পরিবারে ব্যবহৃত হতো। ফরাসি এবং ইংরেজ নারীরা বাংলার কাপড়কে বিলাসিতার প্রতীক হিসেবে দেখত। এই সমৃদ্ধি বাংলাকে বিদেশি শক্তির লোভের কেন্দ্রে পরিণত করেছিল। ইউরোপীয়দের আগমন, বাণিজ্যের আড়ালে ক্ষমতার লড়াই। 16 শতক থেকে ইউরোপীয় শক্তিগুলো এশিয়ার দিকে মুখ ফেরায়। পর্তুগিজরা প্রথম আসে, পরে ডাচ ও ফরাসিরা। কিন্তু সবচেয়ে ধীরে, ধূর্ত এবং পরিকল্পিতভাবে এগোয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1600 সালে প্রতিষ্ঠিত এই কোম্পানির মূল লক্ষ্য ছিল মুনাফা। কিন্তু তারা খুব দ্রুত বুঝে যায় শুধু বাণিজ্য করে এশিয়ার সম্পদ পুরোপুরি দখল করা যাবে না, স্থানীয় শাসকের উপর প্রভাব বিস্তার করতে হবে। বাংলায় তারা দুর্গ নির্মাণ করে, নিজেদের সেনাবাহিনী গড়ে তোলে এবং ধীরে ধীরে স্থানীয় রাজনীতিতে হস্তক্ষেপ শুরু করে। কর না দিয়ে ব্যবসা চালানো, অস্ত্র মজুত করা সবকিছুই ছিল নবাবের ক্ষমতার ওপর সরাসরি আঘাত। আলীবর্দী খান শেষ অভিভাবক। নবাব আলীবর্দী খান ছিলেন একজন অভিজ্ঞ ও কৌশলী শাসক। তিনি ইউরোপীয় শক্তির আসল উদ্দেশ্য বুঝতেন, তাই তিনি তাদের সীমার মধ্যে রাখার চেষ্টা করতেন। কিন্তু বয়সের ভারে তিনি দুর্বল হয়ে পড়েন। উত্তরাধিকার প্রশ্নে তিনি তার নাতি সিরাজউদ্দৌলাকে মনোনীত করেন। এই সিদ্ধান্তই ভবিষ্যৎ সংকটের বীজ বপন করে। দরবারের বহু অভিজাত সিরাজকে অপরিণত মনে করতেন। তারা ভাবতেন তরুণ নবাবকে নিয়ন্ত্রণ করা সহজ হবে। নবাব সিরাজউদ্দৌলা, আত্মসম্মানবোধ ও একাকিত্ব। 1756 সালে মাত্র 23 বছর বয়সে সিংহাসনে বসেন সিরাজউদ্দৌলা। বয়সে তরুণ হলেও তিনি ছিলেন আত্মসম্মানবোধে দৃঢ়। তিনি স্পষ্টভাবে ঘোষণা দেন, বাংলায় বিদেশি শক্তির স্বেচ্ছাচার চলবে না। তিনি ব্রিটিশদের দুর্গ নির্মাণ বন্ধ করতে বলেন, কর পরিশোধের নির্দেশ দেন। এতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। একই সঙ্গে দরবারের ভেতরে তার বিরোধিতা বাড়তে থাকে। সিরাজের সবচেয়ে বড় দুর্বলতা ছিল মানুষ বিচার করতে ভুল করা। তিনি বিশ্বাস করেছিলেন তার সেনাপতিরা শেষ পর্যন্ত তার পাশে থাকবে। এই বিশ্বাসই পরে তার জন্য কাল হয়ে দাঁড়ায়। দরবারের অন্ধকার রাজনীতি। মীর জাফর ছিলেন বাংলার সেনাপতি, কিন্তু তার উচ্চাকাঙ্ক্ষা ছিল সিংহাসন। জগৎ শেঠ ছিলেন বাংলার সবচেয়ে ধনী ও প্রভাবশালী ব্যাংকার। রায় দুর্লভ ছিলেন প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তি। এই শক্তিগুলো সিরাজের বিরুদ্ধে একত্রিত হয়। ব্রিটিশরা এই অসন্তোষকে সুযোগ হিসেবে নেয়। রবার্ট ক্লাইভ গোপনে মীর জাফরের সঙ্গে চুক্তি করেন। সিরাজকে সরালে নবাব হবে মীর জাফর। এই ষড়যন্ত্রের মধ্য দিয়েই পলাশীর যুদ্ধ কার্যত নির্ধারিত হয়ে যায়। শেষ সুযোগ, যে সিদ্ধান্ত নেওয়া হয়নি। পলাশীর আগে সিরাজ সন্দেহ করতে শুরু করেছিলেন মীর জাফরকে, কিন্তু তিনি তাকে সরিয়ে দেওয়ার সাহস পাননি। তিনি ভেবেছিলেন এতে সেনাবাহিনীতে বিভক্তি তৈরি হবে। এই দ্বিধাই ছিল সিরাজের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। ইতিহাসে অনেক সময় সিদ্ধান্ত না নেওয়াই সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত হয়ে ওঠে। পলাশীর যুদ্ধ, 23 জুন 1757।
23 জুন সকালে যুদ্ধ শুরু হয়। নবাবের সেনা সংখ্যা ছিল প্রায় 50,000, ব্রিটিশ সেনা ছিল মাত্র কয়েক হাজার। সংখ্যার হিসেবে জয় নবাবের হওয়ার কথা। প্রথম দিকে নবাবের বাহিনী এগিয়ে যায়, কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হয়। নবাবের বারুদ ভিজে যায়, ব্রিটিশদের নয়। এই ছোট ঘটনা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। এরপর আসে বিশ্বাসঘাতকতার মুহূর্ত। মীর জাফরের বাহিনী নিষ্ক্রিয় থাকে। সিরাজ সাহায্যের আদেশ পাঠান, কিন্তু কোনো সাড়া আসে না। পরাজয় ও পলায়ন। পরাজয় নিশ্চিত জেনে সিরাজ মুর্শিদাবাদ ছেড়ে পালান। তিনি নতুন করে সংগঠিত হতে চেয়েছিলেন, কিন্তু বিশ্বাসঘাতকতা তার পিছু ছাড়েনি। নির্মম সমাপ্তি। 1757 সালের 2 জুলাই সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়। একজন তরুণ শাসকের সঙ্গে শেষ হয়ে যায় বাংলার স্বাধীনতার অধ্যায়। মীর জাফরের শাসন ও লুটের সূচনা। মীর জাফর নবাব হন, কিন্তু প্রকৃত ক্ষমতা থাকে কোম্পানির হাতে। বাংলার কোষাগার খালি হতে শুরু করে, সম্পদ ইংল্যান্ডে পাচার হয়। উপনিবেশের সূচনা ও ইতিহাসের শিক্ষা। পলাশীর যুদ্ধ ছিল উপনিবেশবাদের সূচনা। একটি ভুল সিদ্ধান্ত পুরো উপমহাদেশের ইতিহাস বদলে দেয়। ইতিহাসের চিরন্তন সতর্কতা। পলাশীর যুদ্ধ আমাদের শেখায়, বাইরের শত্রুর চেয়ে ভেতরের বিশ্বাসঘাতকতা বেশি ভয়ঙ্কর। শক্তি থাকা সত্ত্বেও সঠিক সিদ্ধান্ত না নিলে পতন অনিবার্য।